হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, গুড মর্নিং, ওয়েলকাম টু অনলাইন টিউশন। আজ আমি তোমাদের ক্লাস 7-এর 18 নম্বর অধ্যায় অর্থাৎ প্রতিসাম্যের যে অধ্যায়টি রয়েছে তার কোশ্চে দেখে 18.2-এর যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। তাহলে দেখো 18 নম্বর অধ্যায়ে তোমাদের রয়েছে প্রতিসাম্য। আমরা এই অধ্যায়টি করার আগে তোমাদের প্রতিসাম্য কাকে বলে এবং তার শ্রেণীবিভাগ আলোচনা করব, তারপরে হচ্ছে অঙ্কগুলো শুরু করব। প্রতিসাম্য কাকে বলে দেখো, কোনো চিত্রকে বা কোনো বস্তুকে যদি তার মাঝ বরাবর একটি সরলরেখা কল্পনা করা হয়, তখন যদি সেই বস্তুটি সমান দুই ভাগে ভাগ হয়ে যায় তখন সেটাকে বলা হয় প্রতিসাম্য। প্রতিসাম্য কাকে বলে, ধরো যে কোনো একটি চিত্র রয়েছে, ধরো এরকম একটি চিত্র রয়েছে, ধরো সমদ্বিবাহু ত্রিভুজ। এই ত্রিভুজটা যদি আমরা একটা মাঝ বরাবর এরকম একটি রেখা কল্পনা করি এবং এই ত্রিভুজটা যদি দুই পাশের গঠন একই রকম হয়ে যায় তখন সেই চিত্রটাকে বলা হয় প্রতিসাম্য। কি সেই চিত্রটাকে বলা হয় প্রতিসাম্য। এই যে প্রতিসাম্য আমাদের দুই প্রকার, একটা হচ্ছে রৈখিক প্রতিসাম্য, আর হচ্ছে 2 নম্বর হচ্ছে কি ঘূর্ণন প্রতিসাম্য। এই যে 1 নম্বর রৈখিক আর 2 নম্বর ঘূর্ণন প্রতিসাম্য রয়েছে, তার ভিতরে যে 1 নম্বরে রৈখিক প্রতিসাম্য রয়েছে, এই রৈখিক প্রতিসাম্যর অঙ্ক তোমাদের কোশ্চে দেখে 18.1-এর কিন্তু অলরেডি আমাদের সমাধান হয়ে গিয়েছে। যদি তোমরা সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আজকের ভিডিওতে আমি তোমাদের আলোচনা করব এই ঘূর্ণন প্রতিসাম্য নিয়ে। এই ঘূর্ণন প্রতিসাম্য আলোচনা করার আগে আমরা ঘূর্ণন প্রতিসাম্য কাকে বলে, ঘূর্ণন কোণ কাকে বলে এবং ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা কাকে বলে সেটা আমরা প্রথমে জেনে নেব। তাহলে দেখো ঘূর্ণন প্রতিসাম্য কাকে বলে, কোনো চিত্রকে ঘূর্ণন কেন্দ্রের সাপেক্ষে নির্দিষ্ট কোণে ঘুরিয়ে ঠিক আগের মতো দেখানোকে ঘূর্ণন প্রতিসাম্য বলে। ঘূর্ণন প্রতিসাম্যকে কী বলা হচ্ছে, যে কোনো চিত্রকে ঘূর্ণন কেন্দ্রের সাপেক্ষে নির্দিষ্ট কোণে ঘুরিয়ে ঠিক আগের মতো দেখানোকে ঘূর্ণন প্রতিসাম্য বলে। আমরা যদি এই চিত্রটার দিকে লক্ষ্য করি তাহলে দেখো এটা হচ্ছে আমাদের একটি বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রটাকে যদি আমি এই 90 ডিগ্রি কোণে ঘুরিয়ে দিই, দেখো এখানে একটি বর্গক্ষেত্র রয়েছে, এটাকে যদি আমি ঘুরিয়ে দিই 90 ডিগ্রি কোণে, তাহলে এই চিত্রটা কোথায় চলে আসবে, এখানে। এই চিত্রটা এখানে, এই চিত্রটা এখানে, তখন এই চিত্রটা কোথায় যাবে, এখানে। কিন্তু এই যে চিত্রটা নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করবে, কিন্তু চিত্রটার যে মূল গঠন সেটা কিন্তু কোনো পরিবর্তন হবে না। তাহলে এই ধরনের চিত্রকে কি বলা হবে, তখন বলা হবে ঘূর্ণন প্রতিসাম্য। এই ধরনের প্রতিসাম্যকে আমরা কি বলবো, তখন ঘূর্ণন প্রতিসাম্য। এখানে দেখো এই যে চিত্রটা রয়েছে কি কত ডিগ্রি করে ঘোরাচ্ছি, দেখো 90 ডিগ্রি কোণে ঘোরাচ্ছি। যত ডিগ্রি কোণে ঘোরাচ্ছি সেটা হচ্ছে আমাদের ঘূর্ণন কোণ। আর হচ্ছে যতবার আমাকে হচ্ছে এই চিত্রটাকে ঘোরালে হচ্ছে আমরা পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবো তাকে বলা হয় ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা। দেখো আমরা ঘূর্ণন প্রতিসাম্য কোণ কাকে বলে, সব থেকে কম যত ডিগ্রি কোণে ঘূর্ণনের ফলে চিত্রটি নিজের সঙ্গে মিলে যায় সেই কোণের পরিমাপকে ঘূর্ণন প্রতিসাম্য কোণ বলে। তাই দেখো এই যে চিত্রটার ক্ষেত্রে সবচেয়ে কম কত ডিগ্রি কোণে ঘোরালে আগের সঙ্গে মিলে যাচ্ছে, 90 ডিগ্রি কোণে যদি ঘোরাই তাহলে এই চিত্রটা আগের সঙ্গে সম্পূর্ণভাবে মিলে যাচ্ছে। তাহলে এই যে 90 ডিগ্রি এটা হচ্ছে কোণ, ঘূর্ণন কোণ। ঘূর্ণন প্রতিসাম্য কোণ নির্ণয়ের যে সূত্র সেটা হচ্ছে 360 ডিগ্রি বাই ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা। যদি কোনো একটি চিত্র তোমার হচ্ছে ঘূর্ণন প্রতিসাম্যর মাত্রা তুমি যদি জানতে পারো তাহলে কিন্তু তুমি কোণটা খুব সহজেই নির্ণয় করতে পারবে। কারণ যে কোনো একটি চিত্রে চতুর্ভুজের ক্ষেত্রে তার কোণের মান কী হয়, দেখো 360 ডিগ্রি। যখন আমাকে হচ্ছে প্রতিসাম্য কোণ বের করতে বলা হবে তখন 360কে হচ্ছে ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা দিয়ে ভাগ করবো, তাহলে হচ্ছে ঘূর্ণন প্রতিসাম্য কোণ সেটা কিন্তু বেরিয়ে যাবে। তারপর কি রয়েছে দেখো, ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা সম্পূর্ণ একবার ঘুরে আসতে অর্থাৎ 360 ডিগ্রি কোণ ঘুরতে আলোচ্য চিত্রটি যতবার প্রথম অবস্থার সঙ্গে সম্পূর্ণভাবে মিলে যায় তাকে ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা বলে। কি বলা হচ্ছে, যে সম্পূর্ণ একবার ঘুরে আসতে অর্থাৎ 360 ডিগ্রি অতিক্রম করতে চিত্রটি যতবার নিজের সঙ্গে সম্পূর্ণভাবে মিলে যায় তাকে ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা বলে। এখানে দেখো এই যে চিত্রটি রয়েছে সর্বনিম্ন কত ডিগ্রি কোণ করে ঘুরছে, 90 ডিগ্রি কোণে ঘুরছে। আর এই 360 ডিগ্রি পথকে অতিক্রম করতে হলে তাকে কতবার ঘুরতে হবে, দেখো এখানে 90 ডিগ্রি, আবার 90 ডিগ্রি, আবার 90 ডিগ্রি, আবার 90 ডিগ্রি, মোট তাকে 4 বার ঘুরতে হবে। এই যে 4 বার সে ঘুরছে এই সম্পূর্ণ পথটাকে অতিক্রম করতে, এটাই হচ্ছে ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা। ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা নির্ণয়ের যে সূত্র সেটা কি দেখো, ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা সমান হচ্ছে 360 ডিগ্রি বাই ঘূর্ণন প্রতিসাম্য কোণ। আমাদের কি 360 ডিগ্রি বাই ঘূর্ণন প্রতিসাম্য কোণের মান যদি তোমার জানা থাকে তাহলে হচ্ছে ঘূর্ণন প্রতিসাম্যের যে মাত্রা সেটা কিন্তু তুমি খুব সহজেই বের করতে পারবে। সূত্র কি,
360 ডিগ্রিকে হচ্ছে ঘূর্ণন প্রতিসম কোণ দিয়ে হচ্ছে ভাগ করব। আর এই ঘূর্ণন প্রতিসম কেন্দ্র কোণটা দেখো, এই যে চিত্রটা রয়েছে এই চিত্রটার ক্ষেত্রে কেন্দ্র কোণটা এই যে একটি সরলরেখার এই একটি সরলরেখা যেখানে ছেদ করেছে সেটা হচ্ছে আমাদের কি দেখো ঘূর্ণন প্রতিসমর হচ্ছে কেন্দ্র। এখানে দেখো এই বিন্দুতে ছেদ করেছে, এখানে কি নাম দেওয়া রয়েছে ও, তাহলে এই ও হচ্ছে ঘূর্ণন প্রতিসম কেন্দ্র। তাহলে দেখো তোমাদের ঘূর্ণন প্রতিসম কোণ এবং ঘূর্ণন প্রতিসম মাত্রাটা যদি ক্লিয়ার হয়, তাহলে এখন আমরা হচ্ছে পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো সমাধান করাবো। তাহলে দেখো এই অঙ্কগুলো করার আগে আমি তোমাদের বলে রাখবো, এই যে অঙ্কগুলো রয়েছে দেখো এখানে অনেকগুলো চিত্র দেওয়া রয়েছে, সেখানে ঘূর্ণন প্রতিসম কোণ মাত্রা এগুলো বের করতে বলা হয়েছে। এই পেজেও দেখো অনেকগুলো কী রয়েছে, ত্রিভুজ রয়েছে, সেখানে হচ্ছে কোণ প্রতিসম মাত্রা এগুলো বের করতে বলা হয়েছে। আমাদের কিন্তু ক্লাস 7-এর কোষে দেখে 18.2-এর একটি ভিডিও রয়েছে প্লেলিস্টে গিয়ে, সেখান ওই ভিডিওটি যদি তোমরা দেখো তাহলে কিন্তু আমাদের এই নিজে অঙ্কগুলো করার সাথে সাথে এই যে অঙ্ক নয় অর্থাৎ এগুলো হচ্ছে লেসনের অঙ্ক ছাড়াও যে উদাহরণগুলো রয়েছে সেই উদাহরণগুলো কিন্তু খুব সুন্দরভাবে করে দেওয়া রয়েছে। তোমরা যদি একবার কি ওটা দেখে নাও তাহলে কিন্তু এটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আজকে আমি তোমাদের এই যে কোষে দেখে 18.2-এর যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো শুধু সমাধান করাবো। এখানে দেখো তোমাদের একটি ছক রয়েছে, এই ছকটাও কিন্তু আমাদের পূর্বের ভিডিওতে অলরেডি সমাধান করা হয়ে গিয়েছে। তাহলে দেখো এখানে দেখো 18.2-এ কী বলা হয়েছে, এখানে হচ্ছে এই অঙ্কগুলো করার আগে আমরা আরও কয়েকটা জিনিস জানবো। যদি কোনো একটি সমদ্বিবাহু ত্রিভুজ হয় তার ঘূর্ণন প্রতিসম কোণ কত হবে, দেখো সমদ্বিবাহু ত্রিভুজের কী হয়, 3টে বাহুর দৈর্ঘ্য সমান হয়। দেখো এটা যদি আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ হয় তাহলে দেখো এটা যদি আমাদের ত্রিভুজ হয়, এটা হচ্ছে 2D ডায়াগ্রাম, যদি আমরা 3D আঁকার চেষ্টা করি এটা কি হয়ে যাবে, দেখো এরকম আমাদের হচ্ছে চিত্রটা কি হয়ে যাবে, এরকম হয়ে যাবে, পিরামিড যেরকম থাকে সেরকম আমাদের চিত্র হয়ে যাবে। তাহলে এখানে কত ডিগ্রি কোণে ঘোরালে হচ্ছে আমাদের মিলে যাবে, দেখো এই যে আমাদের মোট এই মাঝের কোণটা কত ডিগ্রি, 360 ডিগ্রি। একে কতবার ঘুরছে, দেখো এখান থেকে একবার ঘুরছে, এখান থেকে একবার ঘুরছে, এখানে থেকে একবার ঘুরছে, মোট 3বার ঘুরছে। 3 দিয়ে আমি যদি ভাগ করি তাহলে কত হচ্ছে, দেখো 120 ডিগ্রি। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজকে কত ডিগ্রি কোণে ঘুরালে পূর্বের অবস্থায় ফিরে যাবে, 120 ডিগ্রি। তাহলে ঘূর্ণন কোণ কত ডিগ্রি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে, ঘূর্ণন কোণ হচ্ছে 120 ডিগ্রি। এই ত্রিভুজে যদি ঘূর্ণন মাত্রা বলা হয়, এই ঘূর্ণন মাত্রা কত আসছে, দেখো ঘূর্ণন মাত্রা আমরা কি জানি 360 ডিগ্রি হচ্ছে কি হচ্ছে ঘূর্ণন কোণ যত আসলো তত দিয়ে ভাগ করব, কত এসছে 120 ডিগ্রি। 120 ডিগ্রি দিয়ে যদি ভাগ করি কত আসছে, দেখো 3, তাহলে হচ্ছে 3টি। এর ঘূর্ণন মাত্রা কয়টি, 3টি। এখানে 3 দিয়ে যদি কাটো হবে কত, 120 ডিগ্রি। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ঘূর্ণন কোণ হচ্ছে 120 ডিগ্রি এবং ঘূর্ণন মাত্রা হচ্ছে 3টি। যদি তোমাকে বলা হলো যে একটি চতুর্ভুজ অর্থাৎ একটি চতুর্ভুজ অর্থাৎ হচ্ছে বর্গাকার চিত্রে ঘূর্ণন কোণ কত হবে, তখন কি দেখো এটা যদি আমাদের বর্গাকার চিত্র হয়, এই যে বর্গাকার চিত্রটি রয়েছে এর ঘূর্ণন কোণ কত ডিগ্রি হবে, দেখো এরকম একটা সরলরেখা এরকম একটা সরলরেখা অংশ আঁকো, তাই একে যদি 90 ডিগ্রি করে ঘুরিয়ে দিই তাহলে কিন্তু আমাদের ঘূর্ণন যে আগেকার চিত্রের সঙ্গে আমাদের মিলে যাবে। এখানে দেখো এই চিত্রটা আমাদের রয়েছে, ধরো এটা এরকম ডট ডট রয়েছে, এখানে এরকম রয়েছে, এটা ধরো এরকম এরকম রয়েছে, এটা ধরো বড় বড় গোল রয়েছে। এটাকে যদি আমরা 90 ডিগ্রি কোণে ঘুরিয়ে দিই তাহলে আমাদের কীরকম চিত্রটা আসবে, দেখো এটা যদি আমি 90 ডিগ্রি কোণে ঘুরাই, এই যে 90 ডিগ্রি একটা কোণে ঘুরে দিই তাহলে এই যে চিত্রটা ছিল এটা কোথায় চলে যাবে, এখানে চলে আসবে। এই চিত্রটা কোথায় আসবে, এখানে চলে আসবে। আর এই চিত্রটা কোথায় আসবে, দেখো এখানে চলে আসবে। আর এই যে চিত্রটা চলে আসবে কোথায়, এখানে। তাহলে দেখো চিত্রটার হচ্ছে যে স্থানটা পরিবর্তন ঘটলো কিন্তু এই যে চিত্রটা যেরকম ছিল সেরকমই থাকলো। তাহলে হচ্ছে কি কত ডিগ্রি সর্বনিম্ন কত ডিগ্রি কোণে ঘোরাতে হচ্ছে, 90 ডিগ্রি। তাহলে ঘূর্ণন কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি। আর মাত্রা কত ডিগ্রি, দেখো 360কে আমি যদি 90 দিয়ে ভাগ করি তাহলে মাত্রা কত পাবো, 4। 4টি হচ্ছে আমাদের কি আসছে, দেখো মাত্রা আসছে। বর্গাকার ক্ষেত্রে হচ্ছে ঘূর্ণন মাত্রা হচ্ছে 4 এবং এর হচ্ছে ঘূর্ণন কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে দেখো এই জিনিসটা কিন্তু একটু তোমরা মনে রাখবে। এবার দেখো এখানে কি বলা হয়েছে, ড্যাশ ত্রিভুজ শুধুমাত্র রৈখিক প্রতিসম। এখানে বলা হচ্ছে ত্রিভুজ কোন ত্রিভুজটা শুধুমাত্র রৈখিক প্রতিসম। আমাদের দেখো 3 রকমের ত্রিভুজ রয়েছে, একটা রয়েছে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ। এই ত্রিভুজগুলোর মধ্যে যদি তোমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে লক্ষ্য করো, যদি আমাদের সমবাহু ত্রিভুজ হয় তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ যদি হয়, সমবাহু ত্রিভুজ এর কি রয়েছে, দেখো আমি রৈখিক প্রতিসম মানে হচ্ছে এখানে যদি আমরা মাঝ বরাবর সরলরেখাংশটা নিই তাহলে 2 ভাগে ভাগ হয়ে যাবে, এর রৈখিক প্রতিসম রয়েছে। তাহলে দেখো এখানে যদি আমি মাঝ বরাবর ভাগ করে দিই
তাহলে কী হয়ে যাবে, সমান 2 ভাগে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। একটা রৈখিক প্রতিসম পাওয়া যাবে। সমবাহু ত্রিভুজ আবার যদি এখান থেকেও যদি তুমি ভাগ করে দাও তাও কিন্তু কী হবে দেখো, সমান 2 ভাগে ভাগ হয়ে যাবে। এই ভাগটা সমান, আর এই রেখাটার বড় এটা সমান। আবার যদি এই বরাবরও যদি তুমি ভাগ করে দাও তাও কী পাবে দেখো, সমান 2 ভাগে তুমি ভাগ করতে পারছো। তাহলে এ দেখো রৈখিক প্রতিসম পাচ্ছ। রৈখিক প্রতিসম তোমরা কিভাবে বসবে, আগের ভিডিও কোষে দেখে 18.1 যদি অঙ্কগুলো দেখে থাকো তাহলে কিন্তু তোমাদের আর বসতে অসুবিধা হবে না। যদি তোমরা না দেখে থাকো তাহলে একবার দেখে আসবে, তাহলে কিন্তু তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো সমবাহু ত্রিভুজে রৈখিক প্রতিসম পাচ্ছি, আবার সমবাহু ত্রিভুজে দেখো ঘূর্ণন প্রতিসম, দেখো এখানে কীভাবে ঘূর্ণন প্রতিসম পাচ্ছি। ঘূর্ণন প্রতিসম কিন্তু দেখো এর কোণ আসছে 120 ডিগ্রি, মাত্রা আসছে 3টি। তাহলে সমবাহু ত্রিভুজে রৈখিক এবং ঘূর্ণন দুটোই পাচ্ছি। এবার যদি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি তাহলে দেখো এই যে সমদ্বিবাহু ত্রিভুজটা রয়েছে, এর এই বাহুটা সমান, একে এই মাঝ বরাবর তুমি হচ্ছে একবার ভাগ করতে পারবা, তাহলে হচ্ছে এদিককার গঠন আর এদিককার গঠন সেম হয়ে যাবে। কিন্তু একে যদি তুমি ঘোরানোর চেষ্টা করো তাহলে কিন্তু কোনোভাবেই ঘুরিয়ে তুমি হচ্ছে একে মেলাতে পারবে না, অর্থাৎ ঘূর্ণন প্রতিসম নেই। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের একমাত্র কী রয়েছে দেখো, এর কিন্তু ঘূর্ণন প্রতিসম নেই, কিন্তু শুধুমাত্র রৈখিক প্রতিসম রয়েছে। তাহলে কী হবে এখানে, সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা হচ্ছে এই যে খোপগুলো রয়েছে আমরা খোপে খোপে করতে করতে চলে যাব। যদি খোপে না আটে তাহলে আমি উপরে লিখে দেবো, তোমরা একটু ম্যানেজ করে নেবে। সমদ্বিবাহু ত্রিভুজ, তো এটা কি আসলাম দেখো, সমদ্বিবাহু ত্রিভুজ শুধুমাত্র রৈখিক প্রতিসম। তারপরে কি রয়েছে দেখো, ড্যাশ ত্রিভুজ, রৈখিক প্রতিসম, আবার ঘূর্ণন প্রতিসম। এখানে দেখো সমবাহু ত্রিভুজের আমরা রৈখিক প্রতিসম পেলাম, আগের যে চিত্রটা রয়েছিল সেখানে দেখো ঘূর্ণন প্রতিসম কিন্তু আমি পেয়েছিলাম। তাহলে এটা কি, সমবাহু ত্রিভুজ। বর্গক্ষেত্রে ঘূর্ণন প্রতিসম মাত্রা, এখানে দেখো বর্গক্ষেত্র আমি এর আগে এঁকেছিলাম, ঘূর্ণন প্রতিসম মাত্রা কত এসেছিল, 4টি। তাহলে বর্গক্ষেত্রে ঘূর্ণন প্রতিসম মাত্রা হচ্ছে 4টি। এবার বলা হচ্ছে আয়তক্ষেত্রে ঘূর্ণন প্রতিসম মাত্রা কি, দেখো আয়তক্ষেত্র যদি আমরা একটা আঁকাই, এটা যদি আমাদের আয়তক্ষেত্র হয় তাহলে কি হবে, এই যে আয়তক্ষেত্র রয়েছে এর ঘূর্ণন প্রতিসম মাত্রা হবে কয়টি, 2টি হচ্ছে ঘূর্ণন প্রতিসম মাত্রা হবে। কি করে 2টি হবে দেখো, এই যে আয়তক্ষেত্রগুলো রয়েছে একে তোমরা হচ্ছে এই কর্ণ বরাবর ভাগ করতে পারবো। এই কর্ণ বরাবর একবার টেনে দেবা তাহলে কী হবে, এই দিকটা এসে এখানে মিলে যাবে। আবার এই কর্ণ বরাবর যদি তুমি টেনে দাও তাহলে কী হবে, এদিকটা এসে এখানে মিলে যাবে। তাহলে তুমি হচ্ছে এই যে আয়তক্ষেত্র রয়েছে একে হচ্ছে তুমি 2 ভাগে ভাগ করতে পারবে কর্ণ বরাবর। তাহলে এর প্রতিসম মাত্রা কত হবে দেখো, প্রতিসম মাত্রা আমরা কীভাবে বের করবো, 360 ডিগ্রিকে হচ্ছে কত ডিগ্রি কোণে আমি ঘোরাচ্ছি, এটা দেখো 180 ডিগ্রি কোণে ঘোরাচ্ছি, 180 ডিগ্রি। তাহলে হচ্ছে 2টি পাচ্ছি আমরা, কটা পাচ্ছি, 2টি পাচ্ছি। অন্যভাবে কিন্তু আমাদের এটা হচ্ছে মিলবে না। তাহলে আয়তক্ষেত্রে হচ্ছে প্রতিসম মাত্রা হচ্ছে 2টি। বর্গক্ষেত্রে প্রতিসম রেখা কয়টি পেয়েছিলাম আমরা, বর্গক্ষেত্রে প্রতিসম রেখা হচ্ছে 4টি প্রতিসম রেখা। বর্গক্ষেত্রে প্রতিসম রেখা কয়টি হচ্ছে, 4টি। আর হচ্ছে আয়তক্ষেত্রে প্রতিসম রেখা কয়টি পেয়েছি দেখো, 2টি প্রতিসম রেখা পেয়েছি। ড্যাশ শুধুমাত্র ঘূর্ণন প্রতিসম, এখানে দেখো এখানে কি বলা হচ্ছে, ড্যাশ শুধুমাত্র ঘূর্ণন প্রতিসম। এখানে কি কি রয়েছে, ট্রাপিজিয়াম আর সামান্তরিক। ট্রাপিজিয়ামে দেখো ঘূর্ণন প্রতিসম হয় না। ট্রাপিজিয়াম কীরকম হয় আমাদের ট্রাপিজিয়াম দেখো, এটা ধরো আমাদের হচ্ছে ট্রাপিজিয়াম। এই ট্রাপিজিয়ামকে তোমরা হচ্ছে যদি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হয় তাহলে হচ্ছে কি তুমি মাঝ বরাবর শুধু একটাই ভাগ করতে পারবে, সেটা হচ্ছে রৈখিক প্রতিসম। এখানে এটাকে ঘুরিয়ে কখনো মিলাতে পারবে না, তাহলে হচ্ছে এর রৈখিক প্রতিসম রয়েছে। সামান্তরিক হচ্ছে এমন একটা চিত্র, দেখো সামান্তরিক হচ্ছে আমাদের এমন একটা চিত্র যার রৈখিক প্রতিসম নেই, কিন্তু তোমার হচ্ছে এর ঘূর্ণন প্রতিসম রয়েছে। তোমরা যদি এই কর্ণ বরাবর ভাগ করে দাও মিলে যাবে, এখানে এসে এখানে চলে যাবে, বা এই কর্ণ বরাবর যদি ভাগ করে তাহলে হচ্ছে এদিকটা এসে এখানে মিলে যাবে। তাহলে সামান্তরিক হচ্ছে কি রয়েছে, এ শুধুমাত্র ঘূর্ণন প্রতিসম রয়েছে। তাহলে এটা কী হবে, সামান্তরিক। তোমরা এখানে কি লিখবে, সামান্তরিক। তাহলে দেখো 6 নম্বর হয়ে গেল। এবার আমরা দেখে নেব পরের পেজের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো। কি বলা হয়েছে দেখো, কোন চিত্রের ঘূর্ণন প্রতিসম এর কোণ 180 ডিগ্রি হলে, অর্থাৎ কোনো চিত্রের ঘূর্ণন প্রতিসম কোণ 180 ডিগ্রি হলে চিত্রটির ঘূর্ণন প্রতিসমের মাত্রা কত। ঘূর্ণন প্রতিসমের মাত্রা নির্ণয় করা আমাদের সূত্র কী ছিল, ঘূর্ণন প্রতিসমের মাত্রা সমান হচ্ছে 360 ডিগ্রি বাই ঘূর্ণন প্রতিসম কোণ। এখানে দেখো 360 ডিগ্রি তুমি বসিয়ে দাও, তার সঙ্গে ঘূর্ণন প্রতিসম কোণ কি বলা হয়েছে দেখো 180 ডিগ্রি। তাহলে নিচে 180 ডিগ্রি কাটাকাটি করো, কত হচ্ছে দেখো 180 দুগুণে 360, তাহলে হচ্ছে 2টি। কত হলো আমাদের, 2টি। ঘূর্ণন প্রতিসম মাত্রা হয়ে যাচ্ছে 2টি। এখানে হচ্ছে ড্যাশ সুষম পঞ্চভুজ, পঞ্চভুজ রৈখিক প্রতিসম ও ঘূর্ণন প্রতিসম। যদি তোমাকে বলা হয় সুষম পঞ্চভুজ অথবা সুষম ষড়ভুজ আর ষড়ভুজ,
তাহলে কোনটা রৈখিক প্রতিসম ঘূর্ণন প্রতিসম পাওয়া যাবে? যখন সুষম বলা থাকবে যেটা, সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার হবে। তাহলে এটাতে কী রয়েছে দেখো, সুষম পঞ্চভুজ আর পঞ্চভুজ রয়েছে। তাহলে এটার উত্তর কী হবে দেখো, সুষম পঞ্চভুজ। তোমরা এই সুষম পঞ্চভুজটা এখানে এই খোপটায় তোমরা লিখে নেবে, তাহলে কিন্তু হয়ে যাবে। এখানে হচ্ছে সুষম ষড়ভুজের ঘূর্ণন প্রতিসম ড্যাশ ডিগ্রি ও মাত্রা হচ্ছে ড্যাশটি। ষড়ভুজ কী হয় দেখো, ছয়টি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলের ক্ষেত্রকে বলা হয় কি ষড়ভুজ। যখন আমাদের ষড়ভুজ হবে তার বাহু হবে কয়টি? 6টি। যখন 6টি বাহু হবে তার ঘূর্ণন প্রতিসম কত কোণ হবে? 300, মোট কোণ হচ্ছে 360 ডিগ্রি। তাকে হচ্ছে 6টি বাহুতে হচ্ছে আমাদের মোট 6টি কোণ উৎপন্ন হবে। তাহলে হচ্ছে আমি 6 দিয়ে ভাগ করব, 6 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হচ্ছে দেখো, 6 6 36 60। ঘূর্ণন প্রতিসম কোণ কত হচ্ছে আমাদের? 60 ডিগ্রি। মাত্রা কী আসছে দেখো, মাত্রা যখন বের করবো তখন মোট 360 ডিগ্রিকে আমাদের এই যে ঘূর্ণন প্রতিসম কোণ যত পেলাম তত দিয়ে ভাগ করবো, 60 দিয়ে ভাগ করো। তাহলে 60 দিয়ে যদি ভাগ করো 6 6 36, 6টি। মাত্রা কত কয়টি পেলাম? 6টি। আর হচ্ছে ঘূর্ণন প্রতিসম কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি পেয়ে গেলাম আমরা সুষম ষড়ভুজের ক্ষেত্রে। এবার কি বলা হচ্ছে, কেবলমাত্র ড্যাশ ট্রাপিজিয়াম রৈখিক প্রতিসম কিন্তু ঘূর্ণন প্রতিসম নয়। তাহলে দেখো এখানে আমি চিত্রটা তোমাদের এঁকেছিলাম যে যদি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হয় তখন সেটার হচ্ছে শুধুমাত্র রৈখিক প্রতিসম পাওয়া যাবে। সমদ্বিবাহু ট্রাপিজিয়াম কাকে বলে? যে ট্রাপিজিয়ামের তির্যক বাহুদ্বয় সমান, এই বাহুটার সঙ্গে এই বাহুটা কী হবে? সমান হবে, তখন সেটাকে বলা হবে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। এই সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের হচ্ছে রৈখিক প্রতিসম পাওয়া যাবে। তাহলে দেখো কোন, কেবলমাত্র ড্যাশ ট্রাপিজিয়াম, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, সমদ্বিবাহু। এখানে কী হবে? সমদ্বিবাহু কিন্তু তোমরা একটু ভালো করে লিখে নেবে খাতাতে করার সময় একটু বড় করে। এরপরে কি বলা হচ্ছে দেখো, আয়তক্ষেত্রে ঘূর্ণন প্রতিসাম্য কোণ কেন্দ্র ড্যাশ ছেদবিন্দু। আয়তক্ষেত্রে যখন আমরা আঁকানো হয়েছিল, দেখো আয়তক্ষেত্রে যখন আমরা আঁকালাম তখন হচ্ছে ঘূর্ণন প্রতিসম, যখন আমাদের এই যে কি বলা হচ্ছে ঘূর্ণন প্রতিসমর কেন্দ্র কোথায় দেখো, এটা হচ্ছে আমাদের কেন্দ্র, এটা কাজ ছেদবিন্দু। এই যে দুটো কর্ণ রয়েছে, এই দুটো কর্ণর হচ্ছে ছেদবিন্দু হচ্ছে আমাদের ঘূর্ণন প্রতিসম কেন্দ্র। তাহলে কি হচ্ছে? কর্ণদ্বয়ের ছেদবিন্দু, কর্ণদ্বয়ের ছেদবিন্দু। তারপরে দেখো কী রয়েছে, সামান্তরিকের ঘূর্ণন প্রতিসম কোণ ড্যাশ ডিগ্রি। সামান্তরিকের ঘূর্ণন প্রতিসম কোণ দেখো, ঘূর্ণন প্রতিসম মাত্রা কটা রয়েছে? দুটো মাত্রা রয়েছে, একটা এ একটা। তাহলে কোণ কত ডিগ্রি হবে? 360 ডিগ্রিকে হচ্ছে আমরা যে যতগুলো মাত্রা রয়েছে তাই দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে কত হবে? 180 ডিগ্রি। তাহলে ঘূর্ণন প্রতিসম কোণ হচ্ছে 180 ডিগ্রি সামান্তরিকের। এরপরে দেখো যে সমবাহু ত্রিভুজের ঘূর্ণন প্রতিসম কোণ কত। দেখো এটা আমাদের সমবাহু ত্রিভুজ আমরা প্রথমে এঁকেছিলাম। এই যে সমবাহু ত্রিভুজ ছিল, এর ঘূর্ণন মাত্রা কত ছিল? 3টে। যদি 3টে মাত্রা হয় তাহলে কোণ কত ডিগ্রি হবে? 360 ডিগ্রি বাই 3, মাত্রা দিয়ে ভাগ করব 120 ডিগ্রি। তাহলে এর মাত্রা কত আসছে দেখো, 120 ডিগ্রি। বর্গক্ষেত্রে ঘূর্ণন প্রতিসম কোণ কত ডিগ্রি? বর্গক্ষেত্রে ঘূর্ণন প্রতিসম কোণ কত এসেছিল আমাদের? 90 ডিগ্রি কিন্তু চলে এসেছিল। তাহলে এটা আমাদের 90 ডিগ্রি। এরপরে কি বলা হচ্ছে দেখো, ড্যাশ রৈখিক প্রতিসম নয় কিন্তু 2 মাত্রায় ঘূর্ণন প্রতিসম। তাহলে দেখো সামান্তরিক আমি বলেছিলাম, দেখো সামান্তরিকের কিন্তু কোনো রৈখিক প্রতিসম নয়, কিন্তু এটা হচ্ছে 2 মাত্রার হচ্ছে ঘূর্ণন প্রতিসম। এটা কি হয়েছে দেখো, সামান্তরিক। সামান্তরিক। দেখো 2 নম্বর অঙ্কগুলো কি বলা হয়েছে, যে নিচের কোন জ্যামিতিক চিত্র রৈখিক প্রতিসম কিন্তু ঘূর্ণন প্রতিসম নয়। নিচে যে জ্যামিতিক চিত্রগুলো রয়েছে এর মধ্যে কোনটা রৈখিক প্রতিসম কিন্তু ঘূর্ণন প্রতিসম নয়? দেখো সমবাহু ত্রিভুজের কী রয়েছিল, আমরা রৈখিকও পেয়েছি ঘূর্ণনও পেয়েছি, তাহলে এটা আমাদের হচ্ছে না। সামান্তরিকে কী পেয়েছিলাম দেখো, সামান্তরিক হচ্ছে আমরা ঘূর্ণন পাচ্ছিলাম কিন্তু রৈখিক পাচ্ছিলাম না, কিন্তু এখানে কী চেয়েছে? রৈখিক প্রতিসম, ঘূর্ণন প্রতিসম নয়, তাহলে এটা আমাদের হচ্ছে না। সমদ্বিবাহু ত্রিভুজ, এই সমদ্বিবাহু ত্রিভুজে দেখো, সমদ্বিবাহু ত্রিভুজে আমরা কী পেয়েছিলাম? রৈখিক প্রতিসম পাচ্ছিলাম কিন্তু একে ঘূর্ণন প্রতিসম পাচ্ছিলাম না, তাহলে এটাই আমাদের অ্যান্সার হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। এরপরে কী রয়েছে দেখো, বি নম্বর বলা হচ্ছে নিচের কোন জ্যামিতিক চিত্রের ঘূর্ণন প্রতিসম মাত্রা 2 কিন্তু ওই চিত্রের রৈখিক প্রতিসম নয়। ঘূর্ণন প্রতিসম মাত্রা 2, আয়তক্ষেত্রে ঘূর্ণন প্রতিসম মাত্রা হচ্ছে 2 কিন্তু এই রৈখিক প্রতিসমও আছে। সামান্তরিকে দেখো ঘূর্ণন প্রতিসম মাত্রা 2 কিন্তু এই রৈখিক প্রতিসম চিত্রটি রৈখিক প্রতিসম নয়, তাহলে এটা উত্তর হচ্ছে সামান্তরিক। সি নম্বরকে বলছে যে সুষম বহুভুজের ঘূর্ণন প্রতিসম কোণ 60 ডিগ্রি, তার বাহু সংখ্যা কত? বাহু সংখ্যা আমরা কীভাবে বের করব? মাত্রা যেটা বের করছি সেটাই হচ্ছে আমাদের বাহু সংখ্যা বেরিয়ে যাবে। তাহলে 360 ডিগ্রিকে আমরা হচ্ছে এই কোণ যত ডিগ্রি সেটা দিয়ে ভাগ করব। 60 দিয়ে যদি ভাগ করি তাহলে তো 60 60 কেটে দাও, 360 ভাগ কাটলে কত হচ্ছে? 6, তাহলে হচ্ছে 6টি। কত আছে দেখো? 6টি। এবার ডি নম্বর কী বলা হচ্ছে দেখো, একটি চতুর্ভুজের ঘূর্ণন প্রতিসম কোণ 180 ডিগ্রি এবং প্রতিসম রেখা 2 হলে চতুর্ভুজটি কী কী? ঘূর্ণন প্রতিসম কোণ হচ্ছে কত ডিগ্রি? 180 ডিগ্রি এবং
প্রতিসমরেখা হচ্ছে 2 হলো চতুর্ভুজটি কী কী? তাহলে দেখো এই যে আয়তক্ষেত্র রয়েছে, এই আয়তক্ষেত্রে যে কর্ণ বরাবর ঘূর্ণন প্রতিসম রয়েছে, এই বরাবর আর হচ্ছে এই বরাবর। তাহলে এই ঘূর্ণন প্রতিসম কোণ কত ডিগ্রি হচ্ছে? দেখো 180 ডিগ্রি। আর প্রতিসম ঘূর্ণন প্রতিসম রেখা কয়টি? এই একটি আর এই একটি, দুটি। তাহলে এটা আমাদের একটা হলো। এই যে সামান্তরিক রয়েছে, এটা কি রয়েছে? দেখো রম্বস রয়েছে। এই রম্বসের কি রয়েছে? দেখো আমরা যদি এই বরাবর যদি আমরা কাটি, তাহলে হচ্ছে এটাই সেখানে মিলে যাবে। এই বরাবর যদি কর্ণ বরাবর এখানেও কাটি, তাহলে কী হবে? এই দিকটা হচ্ছে আমাদের এখানে এসে মিলে যাবে। তাহলে এর হচ্ছে কত ডিগ্রি আসছে? দেখো ঘূর্ণন প্রতিসম কেন্দ্র কোণ হচ্ছে 180 ডিগ্রি। মাত্রা কটা পাচ্ছে? এ একটা মাত্রা, এ একটা মাত্রা। তাহলে এটাও কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে কী হচ্ছে? দেখো দুটো আমাদের কিন্তু যে চিত্র পাচ্ছি সেটা হচ্ছে কি? আয়তক্ষেত্র ও রম্বস। কিন্তু যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রে যদি তোমরা লক্ষ্য করো, তাহলে আমরা কী পাবো? এটাকে হচ্ছে আমরা এ বরাবর ভাগ করতে পারবো, এ বরাবর ভাগ করতে পারবো। তাহলে কত ডিগ্রি কোণ করে ঘুরছে? দেখো 90 ডিগ্রি কোণ করে ঘুরছে। কিন্তু এখানে কি বলা আছে? 180 ডিগ্রি। তাহলে এটা আমাদের হলো না। ট্রাপিজিয়ামের কী রয়েছে? দেখো রৈখিক প্রতিসম রয়েছে, কিন্তু এর কোনো ঘূর্ণন প্রতিসম নেই। এখানে কী বলা হচ্ছে? ঘূর্ণন প্রতিসম ট্রাপিজিয়ামে নেই। তাহলে এই দুটো হলো না। উত্তর কী আসছে? দেখো আমাদের আয়তক্ষেত্র ও রম্বস। দেখো এটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব এই পেজের যে অঙ্কগুলো রয়েছে। দেখো এখানে কি বলা হয়েছে? নিচের ছবিগুলি দেখিও নিচের ছক পূরণ করি। এখানে বলা হচ্ছে নিচের ছবিগুলো তোমাকে দেখতে হবে এবং নিচের যে ছকগুলো রয়েছে সেই ছকগুলো তোমাকে পূরণ করতে হবে। এখানে কি বলা হয়েছে? দেখো এখানে 1 নম্বর চিত্র বলা হয়েছে নম্বর ঘূর্ণন প্রতিসমের কেন্দ্র, ঘূর্ণন প্রতিসাম্যের কোণ আর ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা তোমাকে বের করতে হবে। 1 নম্বর যে চিত্রটা রয়েছে আমরা হচ্ছে এই বইয়ের করাবো, তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। এখানে দেখো 1 নম্বর চিত্রটা কি রয়েছে? দেখো অনেকগুলো হচ্ছে সরলরেখা রয়েছে, মাঝে একটা হচ্ছে বৃত্তর মতো রয়েছে। তাহলে এখানে ঘূর্ণন প্রতিসমের কেন্দ্র কোনটা হবে? যদি আমরা এই সরলরেখাগুলো যোগ করে দিই, দেখো এটা যদি আমি এই সরলরেখার সঙ্গে এটা যোগ করে দিলাম, এটার সঙ্গে এটা যোগ করে দিলাম এবং এটার সঙ্গে এটা যদি যোগ করে দিলাম, তাহলে এই সরলরেখাগুলো যেখানে হচ্ছে ছেদ করলো, যোগ করার পর যেটা ছেদ করলো, এটাই তো আমাদের কেন্দ্র। কেন্দ্র কোথায়? যখন অনেকগুলো সরলরেখা ছেদ করে সেটাই আমাদের কেন্দ্র। তাহলে এর কেন্দ্র কোথায় পেলাম? দেখো সরলরেখাগুলির ছেদবিন্দু। আমরা কি পেলাম? সরলরেখাগুলির ছেদবিন্দু। সরল রেখাগুলির ছেদবিন্দু। ঘূর্ণন প্রতিসমের কোণ কত ডিগ্রি আছে? দেখো মোট কোণ হচ্ছে আমাদের 360 ডিগ্রি। এখানে মোট কোণ কত ডিগ্রি? দেখো 360 ডিগ্রি। কোণ যখন ঘূর্ণন কোণ বের করব, তো মোট কোণ হচ্ছে 360 ডিগ্রি। এর মধ্যে কতগুলো কোণে ভাগ হয়েছে? 1, 2, 3, 4, 5, 6টা। 6 দিয়ে ভাগ করে তাহলে হচ্ছে 60 ডিগ্রি। একটি কোণের মান কত আসছে? দেখো 60 ডিগ্রি কিন্তু চলে আসছে। আর ঘূর্ণন প্রতিসমের মাত্রা যখন বের করবে তখন কি করব? মোট কোণ 360 ডিগ্রিকে আমরা এখানে যত ডিগ্রি কোণ পেয়েছি তত দিয়ে ভাগ করবো। 60 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হচ্ছে? 6টি। তাহলে কয়টি? 6টি কিন্তু আমাদের চলে আসছে। দেখো পরের যে চিত্রটা রয়েছে সেখানেও দেখো এই সরলরেখাটা আর এই সরলরেখা যদি ছেদ করি, যোগ করে দিই, তাহলে যে এখানে যেখানে ছেদ করলো সেটাই হচ্ছে আমাদের কেন্দ্রবিন্দু। তাহলে এটাতে কী হচ্ছে? সরলরেখাগুলির ছেদবিন্দু বা সরলরেখাগুলির ছেদবিন্দু। তাহলে এই যে সরলরেখাগুলির ছেদবিন্দু উপরে রয়েছে এটাতেও কী হবে? সরলরেখাগুলির ছেদবিন্দু। তোমরা যখন খাতায় করবে একটু বড় করে লিখে নেবে। এটা দেখো ঘরগুলো অনেক ছোট রয়েছে, তার জন্য একটু সমস্যা হচ্ছে। তাহলে এখানে কী হবে? এই যে সরলরেখাগুলোর ছেদবিন্দু ওটা এখানে কিন্তু বসে যাবে। আর এখানে দেখো কত ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে? দেখো আমাদের মোট কোণ হচ্ছে 360 ডিগ্রি। তাকে কতগুলো কোণ উৎপন্ন হচ্ছে? 1, 2, 3, 4টে। তাহলে 4 দিয়ে ভাগ করো, তাহলে 4, 9, 36, 90 ডিগ্রি। কত ডিগ্রি আসছে? দেখো 90 ডিগ্রি কোণ কিন্তু চলে আসছে। ঘূর্ণন প্রতিসম কোণ 90 ডিগ্রি। আর মাত্রা কত হবে? তাহলে দেখো 360 ডিগ্রিকে 90 ডিগ্রি দিয়ে ভাগ করবো, তাহলে হচ্ছে 4টি। কয় মাত্রা? দেখো 4 মাত্রা কিন্তু 4টি কিন্তু আমাদের চলে আসছে। এরপরে দেখো 3 নম্বর চিত্র। 3 নম্বর চিত্র কী রয়েছে? দেখো আয়তক্ষেত্র। এই যে আয়তক্ষেত্রটা রয়েছে এখানে আমরা কী বরাবর ভাগ করতে পারি? এই কর্ণ বরাবর ভাগ করতে পারবো আয়তক্ষেত্রকে যখন ঘূর্ণন প্রতিসম হবে। তাহলে দেখো এই যে কর্ণগুলো ছেদ করলো, কেন্দ্র কোথায়? এটা ছেদবিন্দু কোনটা? এই যে কর্ণ আর এই যে কর্ণ যেখানে ছেদ করলো এটাই হচ্ছে আমাদের কেন্দ্রবিন্দু, ঘূর্ণন প্রতিসমের কেন্দ্র। তাহলে এই কেন্দ্রবিন্দুটা কোথায়? এই কর্ণদ্বয়ের ছেদবিন্দু। কর্ণদ্বয়ের ছেদবিন্দু। এখানে দেখো ঘূর্ণন প্রতিসম কোণ কত ডিগ্রি হচ্ছে? 180 ডিগ্রি করে ঘোরাচ্ছে। কত ডিগ্রি? এই 180 ডিগ্রি করে ঘোরালে হচ্ছে আমাদের মিলবে। তাহলে হচ্ছে 180 ডিগ্রি। আর মাত্রা কত হবে? তাহলে দেখো 360 ডিগ্রিকে আমরা 180 দিয়ে ভাগ করব, তাহলে হচ্ছে 2টি। কতটি? 2টি। তারপরে দেখো কী রয়েছে? রম্বস রয়েছে। রম্বসেরও দেখো একই রকম আমরা এই কর্ণগুলোকে আমরা যদি যোগ করি তাহলে হচ্ছে আমরা এর হচ্ছে কেন্দ্র আমি কোথায় পাবো? এটা হচ্ছে কর্ণদ্বয়ের যে ছেদবিন্দু সেটাই কিন্তু আমাদের এটা
কেন্দ্র চলে আসছে। রম্বসরেখা কী এসে দেখো 4 নম্বর চিত্রে এই কর্ণদ্বয়ের ছেদবিন্দু। এখানে দেখো 180 ডিগ্রি কোণে যদি তুমি ঘুরিয়ে দাও, এখানে 180 ডিগ্রি কোণে যদি ঘুরিয়ে দাও তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। এটা যদি 180 ডিগ্রি কোণ হয় তাহলে এখানেও দেখো এরকমই হবে, আমাদের 360কে 180 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কয়টি হবে? 2টি। 360 বিভক্ত 180 কেটে দাও, সমান হচ্ছে 2টি। কতটা হচ্ছে? 2টি কিন্তু অ্যান্সার চলে আসছে। 5 নম্বর চিত্র কি রয়েছে দেখো, বর্গক্ষেত্র রয়েছে। কি বর্গক্ষেত্র? এর কি রয়েছে, এই যে চিত্রটা রয়েছে এর হচ্ছে অনেকগুলো হবে। দেখো তুমি যদি মাঝ বরাবর কাটো সমান 2 ভাগে ভাগ হবে, এই বরাবর যদি কাটো এদিকে এদিকে সমান ভাগ হয়ে যাবে, এই কর্ণ বরাবর যদি মিলাও তাও হবে, এই কর্ণ বরাবর যদি মিলাও তাও কিন্তু 2 ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে এর যে কেন্দ্রবিন্দু কোথায় দেখো, এটা আমাদের কেন্দ্রবিন্দু। এই কেন্দ্রবিন্দুগুলো কি কি পেলাম? এই কর্ণদ্বয় ও বিপরীত বাহুদ্বয়ের হচ্ছে মধ্যবিন্দুর সংযোগকারী সরলরেখা কি রয়েছে দেখো, এই যে কর্ণদ্বয় আর এই যে বিপরীত বাহু, এই বাহু আর এই যে এই বাহুদ্বয়ের মধ্যবিন্দু সংযোগকারী রেখার যে ছেদবিন্দু সেটাই কিন্তু আমাদের কেন্দ্রবিন্দু। কি বলা হচ্ছে? কর্ণদ্বয় ও বিপরীত বাহুদ্বয়ের সংযোগকারী ছেদবিন্দু। এ দেখো এই যে বর্গক্ষেত্রে যেমন যদি তোমরা এই সরলরেখা বরাবর তুমি ধরো তাহলে হচ্ছে 90 ডিগ্রি কোণে ঘুরিয়ে যদি দাও তাহলে হচ্ছে আমাদের এইগুলো হচ্ছে পরস্পর মিলে যাবে, তাহলে হচ্ছে 90 ডিগ্রি। এর প্রতিসাম্য মাত্রা কত হবে? 360 ডিগ্রি বাই 90 ডিগ্রি, তাহলে হচ্ছে 4টি। 4 9 36, তাহলে হচ্ছে 4টি হচ্ছে প্রতিসাম্য মাত্রা আসছে। 6 নম্বর চিত্র দেখো কি রয়েছে, 6 নম্বর চিত্র হচ্ছে ট্রাপিজিয়াম রয়েছে। ট্রাপিজিয়ামে দেখো কোনো ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা নেই, ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা নেই। তাহলে এটা কী রয়েছে? ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা নেই। এখানে কী রয়েছে দেখো, আমরা নেই লিখে দিলাম। তাহলে এগুলো না কী হচ্ছে, এগুলো নাই আমাদের নেই, এটাও আমাদের নেই। আর এখানে দেখো ফ্যান রয়েছে। এই যে ফ্যানটার দিকে তোমরা লক্ষ্য করো, তোমাদের নর্মালি যে বাড়িতে ফ্যান থাকে সেখানে 3টে পাখা থাকে, কিন্তু এই ফ্যানটার দিকে তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখবে এখানে 4টে পাখা রয়েছে। যদি 4টে পাখা থাকে তাহলে এখানে কতগুলো কোণ উৎপন্ন হয়েছে দেখো, এই একটা কোণ উৎপন্ন হয়েছে, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে। মোট কোণ উৎপন্ন হয়েছে কয়টি? 4টি। আমাদের এই যে মোট, আমাদের যদি কোনো একটি চিত্রে যদি বৃত্ত আকারে থাকে তাহলে তাদের কোণের সমষ্টি হয় 360 ডিগ্রি। কত দেখো? 360 ডিগ্রি কিন্তু কোণের সমষ্টি হয়। তাহলে এখানে দেখো কোণের সমষ্টি আমাদের 360 ডিগ্রি। এটা কয় ভাগে ভাগ হয়ে যাচ্ছে? এই 1 2 3 4টি। তাহলে প্রত্যেকটি ভাগের মান কত হবে দেখো, 360কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, 360কে যদি 4 দিয়ে ভাগ করি, 4 9 36 সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই ঘূর্ণন কোণ কত ডিগ্রি আসছে দেখো, ঘূর্ণন কোণ কিন্তু আমাদের আসছে 90 ডিগ্রি। তাহলে এখানে কি লিখবো আমরা দেখো, ঘূর্ণন প্রতিসাম্যের কেন্দ্র কোথায় দেখো, এই যে চাকতিটা রয়েছে এই মাঝখানে হচ্ছে আমাদের ঘূর্ণন প্রতিসাম্যের কেন্দ্র। কি রয়েছে দেখো, এই যে গোলাকার চাকতি রয়েছে তার কেন্দ্রবিন্দু হচ্ছে আমাদের ঘূর্ণন প্রতিসাম্য কেন্দ্র। তাহলে আমরা লিখতে পারি চাকতির কেন্দ্রবিন্দু। কত ডিগ্রি আমি পেয়েছিলাম? ঘূর্ণন কোণ 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা কত হয়েছে দেখো, 360 ডিগ্রিকে হচ্ছে 90 দিয়ে ভাগ করে দাও, তাহলে হচ্ছে 4টি। 4 9 36। তারপরে দেখো এখানে কি রয়েছে, এখানে সূর্যের মতো একটি চিত্র রয়েছে। এই যে চিত্রটা রয়েছে এই চিত্রটা তোমরা হচ্ছে ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা এবং ঘূর্ণন কোণ কীভাবে বের করবে। এই চিত্রটা করার সময় আমরা হচ্ছে এই যে চিত্রটা হচ্ছে এই শীর্ষবিন্দুগুলো আমরা দেখবো কটা রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9টা। যতগুলো শীর্ষবিন্দু রয়েছে আমরা হচ্ছে মোট কোণ 360 ডিগ্রি হয়, এই যে 360 ডিগ্রিকে হচ্ছে শীর্ষবিন্দু দিয়ে ভাগ করে দেবে। 90 দিয়ে ভাগ করলে কত হচ্ছে দেখো, 4 9 36। দেখো 90 দিয়ে ভাগ করে 40 ডিগ্রি। এর 90 9 দিয়ে ভাগ করে, এখানে কতগুলো শীর্ষবিন্দু? 9টা রয়েছে। তাহলে 9 দিয়ে যদি ভাগ করি তাহলে 4 9 36, 40 ডিগ্রি। তাহলে এর যে কোণ কত ডিগ্রি আসছে, ঘূর্ণন কোণ কিন্তু 40 ডিগ্রি আসছে। আর আমরা এখানে ঘূর্ণনের কেন্দ্র আমরা কি লিখবো, এই যে ঘূর্ণন কেন্দ্রটা রয়েছে এই যে শীর্ষবিন্দুগুলো রয়েছে তার কেন্দ্রবিন্দু, আমরা জাস্ট কেন্দ্রবিন্দু লিখব। তাহলে এর মাত্রা কত হচ্ছে দেখো, 360 ডিগ্রি বাই এখানে দেখো ঘূর্ণন কোণ কত ডিগ্রি, 40 ডিগ্রি। 40 দিয়ে ভাগ করলে কত হবে, 9টি। আচ্ছা 9টি। এবার দেখো 9 নম্বর চিত্র কী রয়েছে, এখানে দেখো এখানে হচ্ছে স্টারের মতো রয়েছে। এই স্টারের আমরা হচ্ছে এর কেন্দ্রবিন্দু কীভাবে বের করব, এই যে বিপরীত এই যে উপরের শীর্ষবিন্দুগুলো রয়েছে এদের সংযোগ করে সরলরেখা হচ্ছে ছেদবিন্দু হচ্ছে আমাদের কেন্দ্রবিন্দু হবে। এগুলো যদি আমি যোগ করে দিই তাহলে এখানে দেখো এই সরলরেখার সঙ্গে এখানে যোগ হচ্ছে,
এখানে দেখো এখানে সঙ্গে এটা শীর্ষবিন্দু যোগ হচ্ছে, এটার সঙ্গে দেখো এ শীর্ষবিন্দুটা আমাদের যোগ হয়ে যাচ্ছে। তাহলে এই যে সংযোগকারী সরলরেখাগুলো রয়েছে তাদের হচ্ছে কেন্দ্রবিন্দু, এই কেন্দ্রবিন্দুগুলো হচ্ছে আমাদের কেন্দ্রবিন্দু, এদের যে ছেদবিন্দু সেটা হচ্ছে আমাদের কী হচ্ছে কেন্দ্রবিন্দু। তাহলে এই যে বিপরীত শীর্ষবিন্দুগুলো হচ্ছে কেন্দ্রবিন্দু। কী রয়েছে দেখো, বিপরীত শীর্ষবিন্দু সংযোগকারী কেন্দ্রবিন্দু, সংযোগকারী কেন্দ্রবিন্দু। মোট কতগুলো কোণ উৎপন্ন হয়েছে দেখো, 1টি 2টো 3টে 4টি 5টি 6টি। তাহলে হচ্ছে 6টি যদি কোণ উৎপন্ন হয়, মোট আমাদের কোণ হচ্ছে 360 ডিগ্রি, তাকে 6 দিয়ে ভাগ করলে কত ডিগ্রি হবে একটি কোণের মান? 60 ডিগ্রি। 6 6 36। তাহলে এর কোণ কত ডিগ্রি? ঘূর্ণন কোণ 60 ডিগ্রি। তাহলে মাত্রা কত হবে দেখো, 360/60 ডিগ্রি। কাটাকাটি করো তাহলে হচ্ছে 6টি। তাহলে ঘূর্ণন প্রতিসম মাত্রা আমাদের কত আসছে দেখো, 6টি কিন্তু অ্যান্সার চলে আসছে। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 7-এর যে প্রতিসাম্য অধ্যায়টি রয়েছে তার কোষে দেখি 18.2-এর যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি কিন্তু সমাধান করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।